সংস্কার, যে সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবেশ করতে পারবো, এটা আমাদের মোটা দাগে উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের ভিত্তিতে আমাদের যে সংস্কার প্রস্তাবনা, আমরা আজকের আলোচনাতে আমরা ক্ষমতার ভারসাম্য, আমাদের যে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামো, প্রধানমন্ত্রীর কাছেই সব ক্ষমতা কুক্ষিগত, সেটার কিভাবে গণতন্ত্রায়ন করা যায়, রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে এবং এক ব্যক্তির প্রভাবে বা প্রধান নির্বাহীর বাইরে গিয়ে সাংবিধানিক যেই নিয়োগগুলো রয়েছে, প্রধান বিচারপতি এবং অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে, সেই নিয়োগগুলা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, এবং যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের প্রাতিষ্ঠানিক নিয়ম তৈরি করতে পারি। এছাড়া নারীর ক্ষমতায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা, মোটা দাগে এই মৌলিক বিষয়ের উপরে আমাদের আলোচনা ছিল। সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। এবং এছাড়া যেই এনসিসির ধারণা দেওয়া হয়েছিল ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, যে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, আমরা যে সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে কিছু মতামত এসেছে। সাংবিধানিক কাউন্সিল হচ্ছে সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ, সেই পদ নিয়োগগুলো দিবেন। এবং আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছি, এবং উচ্চকক্ষ হতে হবে ভোটের আনুপাতিক, আসনের আনুপাতিক নয়। এবং নির্বাচনের আগেই উচ্চকক্ষের প্রার্থীর ঘোষণা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা 100 আসনে নারী প্রার্থী প্রত্যক্ষ ভোটে প্রতিযোগিতা করে সংসদে যাবে, এই প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেছি, কিন্তু এটার পদ্ধতি কি হবে সেটার কয়েকটা প্রস্তাবনা এসেছে, সেটা এখনো আমরা চূড়ান্ত হয়নি, চলমান আছে সে আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন, সেটার একটা ধারণা দেওয়া হয়েছে। নিম্নকক্ষ, উচ্চকক্ষ, জেলা সমন্বয় কাউন্সিল, স্থানীয় জনপ্রতিনিধি, এদের মাধ্যমে একটা ইলেকটোরাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। উচ্চকক্ষ নিম্নকক্ষের 2/3 মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে। আলাদা সচিবালয় করা বিচার বিভাগের জন্য, আর্থিক স্বাধীনতা দেওয়া এবং বিভাগীয় বেঞ্চ তৈরি করা, জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে প্রধান বিচারপতি নিয়োগ করা, এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সংবিধানের মূলনীতি বিষয়ে আমরা আলোচনা করেছি, যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে, মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে, সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কিনা। তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যে 72-এর মূলনীতি, এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে, সেই মূলনীতিগুলো আসতে পারবে না। সংবিধানে প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি, ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যেই স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি, সেটার নিশ্চিত করতে হবে সংবিধানে। ইন্টারনেট প্রাপ্তির, নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য করতে হবে, তবে এক্ষেত্রে অর্থনৈতিক অধিকারগুলো ধারাবাহিকভাবে নিশ্চিত করা হবে।
আর এছাড়াও এর আগেও আমরা বলেছি যে প্রার্থী ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা 23 বছর বলেছি, ভোটারের বয়স 16 বছর। ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে। এবং এছাড়া আমাদের যেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচনা, যে 70-এর অনুচ্ছেদ, সংসদ সদস্যের স্বাধীনতা এবং সংসদ বা সরকারের স্থিতিশীলতা সাপেক্ষে আমরা 70-এর অনুচ্ছেদের সংস্কারের কথা বলেছি। সেক্ষেত্রে অর্থ বিলের কথা বলা হয়েছে এবং স্বাধীন কমিশনের মাধ্যমে নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব আমরা দিয়েছি। সংসদীয় যে সীমানা রয়েছে সেটা আমরা বলেছি যে একটি স্বাধীন কমিশন করে এটা নতুন করে, আগের কোনো সীমানায় আমরা যেতে চাই না, বরং নতুন করে এটা নির্ধারণ করতে হবে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এটা করা হবে না। তো মোটা থেকে আমাদের আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এছাড়া যে পুলিশ সংস্কার কমিশনের স্প্রেডশিট দেওয়া হয়নি সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এছাড়া আমাদের দুদক, পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন বিষয়ে আজকে কোনো আলোচনা হয় না, সেটা পরবর্তী যেদিন বৈঠক নির্ধারণ হবে সেদিন আসলে আলোচনা হবে সামনের বাংলাদেশে। তো সেই ব্যবস্থার পরিবর্তন করতে হলে কি কি পদক্ষেপ আসলে নিতে হবে, আমরা মনে করছি এই পদক্ষেপ নিলে গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোতে আমরা প্রবেশ করতে পারবো। তো সেই জায়গা থেকে এটা জনগণই নির্ধারণ করবে, জনগণের সামনেই পরিষ্কার করতে হবে যে আসলে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামো যাব নাকি আমরা পুরনো রাষ্ট্র কাঠামো, পুরনো বন্দোবস্ততেই ফেরত যাব। ফলে আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমরা আমাদের বক্তব্যটা দিয়েছি। এবং আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং বাংলাদেশে আসলে যেটা কখনোই হয় না, যেটা আজকের আলোচনা আমরা অনেক বেশি জোর দিয়েছি, যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এটার নিয়েই বাংলাদেশের সকল সমস্যা, যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তো এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, আলোচনার টেবিলে বসা, সেই সংস্কৃতি আসলে প্রয়োজন। ফলে আমরা আহ্বান জানাবো যে মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, সেই সংস্কারে যাতে আমরা সবাই নীতিগতভাবে একমত হই, এর ফলে আসলে এই সংকট কাল থেকে আমরা উত্তরণ করতে পারি। ঐক্যমত্য কমিশন থেকেই প্রস্তাবনা ছিল যে 4 মূলনীতি বাতিল করা, এবং ওনারা 5 মূলনীতির একটা প্রস্তাবনা দিয়েছে। তো আমরা সেখানে তো শুধু টিক চিহ্ন দেওয়ার এবং ছোট মন্তব্য করার সুযোগ ছিল। তো সেই জায়গায় আমরা বলেছি যে 4 মূলনীতি, যা 72-এর যে 4 মূলনীতি বাতিল করা, সেটাকে আমরা সমর্থন করি এবং এটা আমরা বহুবার বলেছি যে আমরা কেন 72-এর মূলনীতিকে বাতিল চাই। আর এর পরিবর্তে যে তারা যে 5 মূলনীতি বলেছেন, আমরা সেখানে বলেছি যে বহুত্ববাদের যে বিষয়টা, সেটার আরো পরিষ্কার ব্যাখ্যা বা সংজ্ঞায়নটা কি সেটা আমরা তাদের কাছে জানতে চেয়েছি, এবং তারা বলেছেন যে সেটা নিয়ে তারা আরো আলোচনা করবেন এবং এটার ব্যাখ্যা দিবেন। আর এর বাইরেও আমরা বলেছি যে আমরা এখন দেখছি 5ম সংশোধনী মাধ্যমে আবার সে আগের একটা মূলনীতিকে ফিরিয়ে আনার প্রচেষ্টা আছে। সেই জায়গায় আমরা বলেছি যে এই মূলনীতির মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দলীয় রাজনৈতিক অবস্থান বা দলীয় মূলনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে, দলীয় মতাদর্শকে চাপিয়ে দেওয়া হয়েছে। বরং সংবিধানে একটা আমাদের এমন একটা জাতীয় ঐক্যমতের জায়গায় আসলে থাকা উচিত ছিল, যে আদর্শিক জায়গাটা কোনো নির্দিষ্ট দলের বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই। সেই জায়গায় আমরা প্রশ্ন করেছি ঐক্যমত্য কমিশনের কাছে যে মূলনীতি কাঠামোর বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা। কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি, যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে, এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা। কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি, সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি আর কি। তো এই বিষয়ে আসলে কোনো চূড়ান্ত কিছু আজকে হয়নি আজকে আলোচনা। কারণ এই সংস্কারগুলো আমরা আসলে কিভাবে করব, পদ্ধতির জায়গায় হচ্ছে তখন আমরা বলতেছি গণপরিষদ নাকি এটা সংশোধনীর মাধ্যমে হবে নাকি গণভোটের মাধ্যমে হবে, এই বিষয়ে আজকে আলোচনা হয়নি। আমাদের পূর্ব অবস্থান তো এটা যে গণপরিষদের মাধ্যমে হতে হবে, এবং আজকে শুধু আসলে কি কি সংস্কারে আমরা ঐক্যমত হইতে পারি সেই বিষয়টা আলোচনা হয়েছে। 100 জন নারী প্রার্থীর, আলাদা করে নারী প্রার্থী যেই প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা আমরা নীতিগতভাবে এটা ঐক্যমত পোষণ করেছি, কিন্তু তাদের এটার পদ্ধতি কি হবে, যেরকম কয়েকটা প্রস্তাবনা এসেছিল যে 400 আসনের মধ্যে সেটা ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে কিনা, আবার 400 আসনের মধ্যে প্রতি 3টা আসনে 1টা আসন করে, এরকম কিছু প্রস্তাবনা ছিল, কিন্তু এই বিষয়ে আমরা
চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারি। মানে আমরা নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছি, আমরা ভেবেছি আমরা আমাদের জায়গা থেকে এটি ভাববো এবং পরবর্তীতে জানাবো। হ্যাঁ, সরাসরি নির্বাচনের মাধ্যমে আগের যেটা সেটাকে অবশ্যই বাতিল করতে হবে। সরাসরি নির্বাচনের মাধ্যমে 100 আসনে আমাদের নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন করতে হবে। আমরা মনে করি যদি এই মৌলিক সংস্কার না হয় তাহলে আসলে আমাদের কোনো পরিবর্তনই রাষ্ট্র কাঠামোর আসলে হবে না। ফলে এটা তো শুধু এনসিপির দাবি না, এটা বাংলাদেশের জাতীয় দাবি এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে উত্তরণের জন্যই দাবি। এখন কোনো গোষ্ঠীর নিজস্ব দলীয় স্বার্থে বা ক্ষমতার মোহের কারণে যদি এই দাবি আটকে যায়, এটা এমন না যে এই দাবি কখনোই পূরণ হবে না। শেখ হাসিনা সরকারও মনে করেছিল সেই সময় অনেক দাবি, কোনো দাবি কিন্তু পূরণ হয়নি, এবং মনে করেছিল তিনি যা বলবেন সেভাবেই আসলে জাতি এবং রাষ্ট্র চলবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হয়নি। জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জনগণ 5ই আগস্ট তাদের নিজস্ব জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু দেখিয়েছে এবং সেই রাষ্ট্র কাঠামোর অঙ্গীকার বা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছে। এবং এখন যদি আমরা তার জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফলে আমরা মানুষের উপরে, জনগণের উপরে এবং জুলাই গণঅভ্যুত্থানের যে শক্তি তাদের উপরে আস্থা রাখতে চাই। এবং আমরা মনে করি এখনো আমাদের সম্ভাবনা বা সুযোগ হারিয়ে যায়নি। আমরা যে কথাটি এসেছিল যে আসলে দুই প্রান্তে যদি চলে যায় তাহলে আসলে কিভাবে সমঝোতাটি হবে, তো সেটার জন্য আমরা মনে করি আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত। এবং শুধু ঐক্যমত্য কমিশন না, আমরা নিজেদের দলীয় উদ্যোগেও আসলে এই আলোচনার পথটি খোলা রাখতে চাই। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সবার সাথে বসবো এবং নিজেদের মধ্যে আলোচনা করব। কারণ আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমঝোতায় আসতে পারে তাহলেই আসলে সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর, এবং সেক্ষেত্রে কোনো বিরাজনীতিকরণের সুযোগ বা অরাজনৈতিক কোনো ফ্যাক্টর এখানে কাজ করার সুযোগ আসলে থাকে না।